আমাদের প্রতিটা মানুষের জীবনে ভালো সময় এবং খারাপ সময় দুটাই পাশাপাশি থাকা জরুরি। খারাপ সময় না আসলে আসলে আমাদের আশেপাশে যেই প্রিয় মানুষগুলো আছে, আমাদের অতি আপনজন, তাদের স্বরূপ, তাদের আসল মুখোশ বা তাদের আসল ব্যবহারটা কীরকম সেটা কিন্তু আমরা কখনোই জানতে পারবো না। এই জন্য জীবনে মাঝে মাঝে খারাপ সময়ের সম্মুখীন হওয়াটাও জরুরি। আর আরেকটা কারণে জরুরি, সেটা হচ্ছে ধৈর্য ধারণের শিক্ষা হওয়ার জন্য জরুরি। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এত গরমের যন্ত্রণায় পাগলই হয়ে যাচ্ছি। তো এত গরমের মধ্যেও মানে একটা দুইটা দিন যদি এই ফার্নিচারগুলো না মুছি তো পরদিনই দেখা যায় যে ফার্নিচারে হাত দেওয়া যাবে না, এত ধুলা জমে থাকে। আর আমার ফার্নিচারগুলো যেহেতু একটু কাজ বেশি, ডিজাইন বেশি, এই জন্য ডিজাইনের ফাঁকে ফাঁকে দেখা যায় যে ধুলাটা আর কি বেশি জমে থাকে। যদি খুব সিম্পল ডিজাইনের হয়, জ্যামিতিক ডিজাইনের, তাহলে কিন্তু সেই ফার্নিচারগুলো টিকেও ভালো বেশি দিন আর ইয়েও বেশি দিন থাকে। তো সেই কোঠাটাও হচ্ছে পুরোটা ঝাড়ু দিয়ে আসলাম, পুরো ঘরটা হচ্ছে ঝাড়ু দিয়ে আসলাম আর কি। তো পুরাটা ঘর ঝাড়ু দিতে গেলেও মানে পুরো একদম আধা ঘন্টা 40 মিনিটের উপরে লেগে যায় আর কি। 8টা রুম ঝাড়ু দিতে, 4টা বারান্দা, 8টা রুম, ডাইনিং রুম, এগুলো ঝাড়ু দিতে দেখা যায় যে আধা ঘন্টা 40 মিনিটেরও বেশি সময় লেগে যায়। তো এই রুমটা হচ্ছে কেউ থাকে না এখানে, তো এই রুমটা হচ্ছে ভালো করে ঝেড়ে টেরে হচ্ছে পরিষ্কার করে নিলাম। আর চাদর টাদর এগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছি ধুয়ে দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে আবার আমার বড় ভাইয়া আসবে, তো এই জন্য হচ্ছে শাক তুলে নিতেছি। তো গতবার যখন ও এসেছিল তখন এসে বলছিল যে তুই এগুলা রান্না করছিস কেন, তখন ক্ষেতের মধ্যে এত সুন্দর সুন্দর শাক আছে, তো আমার জন্য একটু শাক রান্না করতে পারলি না? তো আমি বলতেছিলাম যে তুই যদি আগে বলতি তাহলে আমি রান্না করে রাখতাম। তো এই জন্য হচ্ছে আগে তো এরকম শাক খেতে পারতো না, এত পছন্দ করতো না আর কি। শুধু শাকের মধ্যে শুধু হচ্ছে পুঁই শাক আর হচ্ছে ডাঁটা শাকটাই হচ্ছে বেশি পছন্দ করতো, কিন্তু এখন লাড়াবাড়া শাক এগুলো হচ্ছে খুব বেশি পছন্দ করে। ওই তো মেসের মধ্যে থাকতে থাকতে, মেসের মধ্যে তো আপনারা জানেনই মাছ আর মাংস ছাড়া ওইরকম কোনো কিছুই খাওয়া হয় না, মাছ মাংস ডিম ছাড়া। তো শাক সবজি এগুলো তো একমাত্র গ্রামে আসলে, বাড়িতে আসলেই পাওয়া যায়। আর আমাদের জমিতেই অনেক সুন্দর সুন্দর শাক। তো আমি যে জায়গাটার থেকে হচ্ছে শাক তুলতেছিলাম, এই জায়গার শাকগুলো বেশি একটা ভালো ছিল না। এখান থেকে হচ্ছে আমি অল্প দুই মুঠ শাক তুলে তারপর যেখানে কচি শাক ছিল সেখান থেকে হচ্ছে বাকি শাকটা তুলে নিছি। আর তখন কিন্তু আমি ভিডিওটা পজ করে হচ্ছে চার্জে দিয়ে আসছি মোবাইলটা, কারণ চার্জ ছিল না। আর এখানে হচ্ছে আমি আদা রসুন কেটে নিছি বেশ অনেকগুলা। তো এগুলা কেটে হচ্ছে দেখতেই পাচ্ছেন রসুনের খোসা একদম ভরে গিয়েছে। তো আদা রসুনগুলো হচ্ছে কেটে নিছি, এখন হচ্ছে ধুয়ে নিব, ধুয়ে হচ্ছে বেটে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। তারপর হচ্ছে এই তো চা খাচ্ছি বসে বসে। ওই যে একটু আগে দেখালাম যে ফার্নিচার পরিষ্কার করতে গিয়ে চা খাচ্ছি, আর তারপর কিন্তু আরেকবার হচ্ছে চা বানিয়ে নিছি। তো এই গরমের মধ্যেও আমার মতন যারা চা প্রেমী আছেন, চা হচ্ছে মানে না খেয়ে থাকতে পারেন না, তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি আমার গত কয়েকদিনের ব্লগ থেকে হচ্ছে কিছু প্রিয় আপু ভাইয়াদের কমেন্টস পড়ে নিব। তো তানজুমা নামের আইডি থেকে কমেন্ট এসেছে, প্রিয় আপু, সবসময় আপনার ব্লগগুলো দেখি, আপনি আপনাদের ঘরের পাশের জমি থেকে, ক্ষেত থেকে হচ্ছে শাকসবজি তুলে রান্না বান্না করেন, সবকিছু অর্গানিক, দেখে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তারপর জুনায়েদ ইসলাম আইডি থেকে কমেন্ট এসেছে যে আপু আপনার কন্টেন্ট ভালো, কিন্তু ভিডিও কোয়ালিটি আর একটু ভালো করেন, তাহলে আপনার ভিডিওতে আরো বেশি ভিউজ আসবে। তো আপনার কথাটা মাথায় থাকবে ভাইয়া, চেষ্টা করব, আর চেষ্টা সবসময়ই করি। তারপর কে এম বেঙ্গলি আইডির নামটা হচ্ছে কে এম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইল। তো এখান থেকে কমেন্ট এসেছে, দারুণ হয়েছে আপু। তারপর লাকিস মিনি ওয়ার্ল্ডের লাকি আপু কমেন্ট করেছেন, মাশাল্লাহ সব মিলিয়ে ভিডিওটি অসাধারণ হয়েছে, পাশাপাশি সকালবেলার বৃষ্টি আর গ্রামের পুঁইশাক দারুণ ছিল। তো আপু কমেন্ট করছে এই প্রথম ফার্স্ট, তো আমি হচ্ছে বিশ্বাসই করতে পারতেছিলাম না। তারপর বিডি ফ্যামিলি কিচেন আইডি থেকে কমেন্ট করেছে, লাইক কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম আপু, খুবই ভালো লাগলো ভিডিওটা, খাওয়া দাওয়াগুলো ভীষণ সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আরো কয়েকজন আপু ভাইয়া কমেন্ট করেছে, তো সবার কমেন্ট তো আর এক ভিডিওতে পড়া সম্ভব না। তো আমি কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর আমি সবসময় আশায় থাকি আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আর সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য।
এই প্রচন্ড রোদের মধ্যে আমার শ্বশুর আব্বা গিয়েছে হচ্ছে ক্ষেতের ঘাস কাটতে। তো আমি বলতেছিলাম আপনি এই রোদের মধ্যে কেন ঘাস কাটতে আসছেন, ঘরে গিয়ে হাত পাও ধুয়ে হচ্ছে ফ্যান ছেড়ে বসে বা শুয়ে থাকেন। তো কি আর বলবো, মানে জানি না কি বুঝে এই রোদের মধ্যে গেছে আর কি। তো শাকটা কিভাবে রান্না করলাম সেটা তো দেখতেই পেয়েছেন। প্রথমে হচ্ছে শাকগুলোর মধ্যে একটু লবণ দিয়ে ঢেকে দিলেই হচ্ছে শাকগুলো উনে যায়। তারপর হচ্ছে কাঁচামরিচ প্রায় 20-25টার মতন কাঁচামরিচ দেওয়া হয়েছে। তারপর কাঁচামরিচটা দেওয়ার পর আরো কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিয়ে দিছে হচ্ছে রসুন। ওই যে আমি রসুনগুলো ছেঁচে নিয়েছিলাম সেই রসুনের বাটাগুলো হচ্ছে দিয়ে দিছে। তো মাঝে মাঝে এমন হয় যে আমি যে দৃশ্যটা শুট করতেছি সেখানে হচ্ছে ক্যামেরা ধরে রাখি, কিন্তু দেখা যায় আমি ভিডিও পজ করে রাখছি। তো এইরকম আর কি। তো শাকের মধ্যে লেবু পাতা দিয়ে দিছে, আর এদিকে হচ্ছে কতগুলো ঢেঁড়স হচ্ছে খেতে থেকে তুলছিলাম, তুলে হচ্ছে ওইখানে চুলার পাশে হচ্ছে রাখছিলাম। এখন ঘরে নিয়ে আসলাম আর শাকটা বেড়ে নেওয়ার জন্য আরেকটা পাতিলা নিয়ে আসলাম। আর এই কালির হাঁড়ি পাতিল তো বাহির থেকে ধুয়ে তারপর হচ্ছে রোদে শুকিয়ে ঘরে নেই। তো এখানে এগুলার হচ্ছে ঘরে, মানে ঘরে আনি না, কালির হাঁড়ি পাতিল তো বাহির থেকেই ধুয়ে আনি। তো এগুলো হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখি। আর এখানে হচ্ছে কই মাছ, করলা আর আলু দিয়ে রান্না করা হবে। তো ভাত রান্না হয়ে গিয়েছে, শাক রান্না হয়ে গিয়েছে, এখন করলা আর আলু দিয়ে হচ্ছে কই মাছ রান্না করব। তো জালটা নিভে গিয়েছিল, তো আবার জালটা ধরিয়ে দিলাম। তো এই যে লাকড়িগুলো আছে না, এগুলা দিয়ে রান্না করতে এত বেশি কষ্ট। যখন জাল নিভে যায় তখন নিভেই যায় আর ধরে না, আর যখন উপরে উঠে যায় জাল একদম উপরে উঠে যায়, তো হাতের পায়ের পশম একদম পুড়ে যায় আর কি, এত তাপ। তো কি আর বলবো, তো একটু খেয়াল না করলেই হচ্ছে হাত পুড়ে যায়, হাতের পশমগুলো সব পুড়ে যায়। তো গতকালকে হচ্ছে আমি রান্না করতেছিলাম, তো আমার চুড়ি হচ্ছে গরম হয়ে গিয়েছিল, হাতের চুড়ি তরকারি নাড়তে নাড়তে। তো সেটার থেকে হচ্ছে ছেঁকা লেগে হচ্ছে হাতটা একদম, মানে কতখানি জায়গা একদম পুরে কালো হয়ে গেছে। তো কই মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আলুর মধ্যে আলুগুলো কিউব করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আলুর মধ্যে একটু হলুদের গুঁড়া আর একটু লবণের গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তো কই মাছগুলো ভেজে নামিয়ে এখন হচ্ছে করলাগুলো তেলের মধ্যে বেশি করে হচ্ছে ভাজা করে নিব আর কি। এখানে কিন্তু মা আরো তেল দিছে আর কি, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো আলুগুলো হচ্ছে আমি ভালো করে ভাজা ভাজা করে নিছি। এখন হচ্ছে অনেকগুলা পেঁয়াজ কুচি দিছি। তো আলু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে মানে বট ভুনা করব, গরুর ভুঁড়ি বুনা। আপনারা অনেকেই পছন্দ করেন, আমার অনেক বেশি পছন্দ এই ভুঁড়ি বুনা, কিন্তু আমি হচ্ছে গরুর মাংস এখন আর খাই না, অ্যালার্জির সমস্যা হয়। তো এখানে হচ্ছে করলার মধ্যে আলু আর হলুদ দিয়ে হচ্ছে করলাগুলো ভালো করে ভেজে নামিয়ে নিব। তো আমি কিন্তু বট তরকারি খাই নাই, আমি হচ্ছে করলা দিয়ে যেই কই মাছের তরকারিটা রান্না করছিল সেটা খাইছি, এত মজা হয়েছিল। তো আমি বলতেছিলাম যে আমি যে বট তরকারি খাই নাই, আমার একটু আফসোস লাগতেছে না যে বা মানে যে খাইলাম না বা খেতে পারলাম না। তো আমার কাছে এত ভালো লাগছিল করলা তরকারিটা। সবসময় হচ্ছে আমার করলা দিয়ে এরকম করে রান্না করলে না বিরক্ত লাগে, তো ওই দিনকে এত মজা হয়েছিল, টেস্টি হয়েছিল। তো কি আর বলবো। তো এখানে পেঁয়াজ কুচিটা আর আলুর সাথে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করার পর কিন্তু এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, তেজপাতা এগুলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। একদম অনেক সুন্দর করে হচ্ছে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই পাগড়িগুলা বা বটগুলা হচ্ছে আমি রোজার কিছুদিন আগে হচ্ছে 2 কেজি বট আনছিলাম আর কি। তো সেখান থেকে হচ্ছে একদিন রান্না করছিলাম, অর্ধেকটা আর অর্ধেকটা ছিল। তো এখানে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে বটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে তারপর ফ্রিজে রাখছিলাম। সিদ্ধ না করে বট ফ্রিজে রাখলে দেখা যায় যে পরবর্তীতে সিদ্ধ হতে চায় না। তো যারা এখনো পর্যন্ত আমার ব্লগটির সাথেই আছেন, আজকের ব্লগটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর বট তরকারির মধ্যে কিন্তু ঝোল দিয়ে দিছি, আর এদিকে হচ্ছে করলা তরকারির মধ্যেও সবকিছু দিয়ে আলুগুলো তেল দিয়ে ভেজে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপর ঝোল দিয়ে দিছি। আর ঝোলের মধ্যে বলক আসার পর করলা দেওয়া হয়েছে, আর করলা দেওয়ার কিছুক্ষণ পর দেওয়া হয়েছে কই মাছ। তো এখানে হচ্ছে একটা মজু আনতে বলছিলাম আর কি আপনাদের ভাইয়াকে, তো সে হচ্ছে ভুলে কোকা কোলা নিয়ে চলে আসছে। তো আমি বলতেছিলাম ফেরত দিয়ে আসার জন্য, কিন্তু দোকানদার আর ফেরত নেয় নাই। তো মানে মজু নাকি এখন আর দোকানে নাই, মজুর বোতল নাকি সাপ্লাই বন্ধ, এই জন্য হচ্ছে মজুও বাজারে আসা বন্ধ। তো এই জন্য হচ্ছে আর ফেরত নেয় নাই। তো ভাইয়া আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিছি। তো ভাইয়ার আসতে আসতে হচ্ছে 3টা বেজে গিয়েছিল। তো অবশেষে সে এসেছে, তো তাকে হচ্ছে খাওয়াচ্ছিলাম। আমার যেমন বট ভুনা খেতে অনেক বেশি পছন্দ, আমি জানি আমার ভাইয়েরও বট ভুনা অনেক বেশি পছন্দ। আমাদের ভাই বোনের পছন্দ প্রায় সেম। ছোটবেলায় হচ্ছে আমাদের একসাথে খিদে পেতো, একসাথে মানে আমাদের সবকিছু হইতো আর কি। আমরা খুবই
মানে খুবই মিল ছিল আমাদের ভাই বোনের মধ্যে এখনো পর্যন্ত। তো সবাই আমার ভাইয়ের জন্য আমার জন্য দোয়া করবেন, আমাদের সম্পর্কটা যেন সারা জীবন এরকম মিষ্টি মধুরই থেকে যায়। তো কোনো সামান্য কোনো কথাবার্তার কারণে, আঘাতের কারণে যেন আমাদের সম্পর্ক কোনো দিনও নষ্ট না হয় তৃতীয় ব্যক্তির প্রভাবে। সারা জীবন যেন আমরা এরকম মিলে মিশে একে অন্যের সঙ্গে ভালোবেসে সম্মানের সহিত একজনকে আরেকজন ভালোবাসতে পারি, সম্মান করতে পারি, স্নেহ করতে পারি, এটার জন্য দোয়া করবেন। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোনের ভালোবাসাগুলো।